তবে আমি কিন্তু একটা কথা জানি, এত সব কিছুর মধ্যেও কিন্তু তোমার মনে সেই প্রশ্নটা লুকিয়ে আছে। ফারুকশিয়ারের ফরমানে কি এমন ছিল যে সারা বাংলায় আগুন জ্বলে উঠল? আসলে কি জানো, মোগল সম্রাট ঔরঙ্গজেবের পর কোনো মোগল সম্রাটই আর সেই বিশাল সাম্রাজ্যকে সেভাবে বেঁধে রাখতে পারে না। নামেই তারা সম্রাট ছিলেন। ফারুকশিয়ারও তাই। তখন বাংলার নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তিনি বাংলার বুকে দাপুটের সাথে স্বশাসন চালাতেন। মোগল সম্রাটের অধীনতা শুধু একটা তকমা ছিল। মোগল সম্রাটের নীতির বিরোধিতা করলেও তিনি কখনোই তার অবমাননা করেননি। ফারুকশিয়ারের ফরমান বেশ জটিল ব্যাপার, তবে তোমাকে তো ব্যাপারটা জানতে হবে। তোমায় বরং চুম্বকে বলি। ফারুকশিয়ারের ফরমান অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করার অধিকার পায়। ২. কলকাতা, সুতানুতি ও গোবিন্দপুরের পাশাপাশি আরও ৩৮টি গ্রাম কেনার অনুমতি পায়। প্রয়োজনে মুর্শিদাবাদের অর্থাৎ বাংলার নবাবের ট্যাক্সাল ব্যবহার করার অনুমতি পর্যন্ত লাভ করে। ১৭১৭ সালের এই ফরমানকে ঘিরে বাংলায় তখনকার নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ চরমে ওঠে, কারণ মুর্শিদের মতো প্রতাপশালী নবাবের পক্ষে এই ফরমান নীরবে মেনে নেওয়া সম্ভব ছিল না। এর জন্য বিরাট বাণিজ্যিক শুল্ক ক্ষতির সম্ভাবনা ছিল। কোম্পানির নিঃশুল্ক বাণিজ্যের ফলে দেশীয় বণিকদের বিরাট ব্যবসা কমে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে নবাবের পক্ষে এই সনদকে অস্বীকার করা অসম্ভব ছিল, কারণ নবাবের যতই ক্ষমতা থাক না কেন, আসলে তিনি ছিলেন দিল্লির সম্রাটের অধীনস্থ কর্মচারী। আইনত সম্রাটের আদেশ মানতে তিনি বাধ্য। মুর্শিদ ছিলেন বিচক্ষণ নবাব, তাই তিনি সরাসরি এই সনদের বিরোধিতা না করলেও পরোক্ষভাবে কোম্পানি যাতে এর সুযোগ সুবিধা ভোগ করতে না পারে সে চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি। মুর্শিদ কোম্পানিকে সরাসরি জানিয়ে দেন যে তারা কেবল আমদানি রপ্তানি বাণিজ্যে শুল্ক ছাড়ের সুবিধা পাবে। দেশের মধ্যে ব্যবসার ক্ষেত্রে এই সুযোগ তারা পাবে না। কলকাতার কাছে ৩৮টা গ্রাম কেনার ক্ষেত্রেও তিনি প্রবল বাধা সৃষ্টি করেন। ওইসব গ্রামের জমিদারদের তিনি অনুরোধ করেন যাতে তারা কোম্পানিকে ওইসব গ্রাম বেচতে রাজি না হন। মুর্শিদাবাদের ট্যাক্সাল ব্যবহারের কাজেও তিনি গোপনে বাধা দেন। মুর্শিদের এই প্রবল অভ্যন্তরীণ প্রতিরোধের ফলে কোম্পানি বাংলার নবাবের সাথে বন্দোবস্ত করতে বাধ্য হয়। বন্দোবস্তে এই ঠিক হয় যে কোম্পানির বাংলা থেকে রপ্তানি করা দ্রব্যের ওপর শুল্ক ছাড় দেওয়া হবে। কোম্পানি বাংলার ভিতরে বাণিজ্যে দস্তকের ব্যবহার করতে পারবে না। কয়েকটি পণ্য যেমন লবণের ব্যবসা কোম্পানি করতে পারবে না। কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেই এই দস্তকের ব্যবহার নিষিদ্ধ ছিল। কিন্তু এত করার পরও কোম্পানির বাণিজ্য বাড়তে থাকে খুব তাড়াতাড়ি। এই দস্তকের অপব্যবহার করে তারা শুল্ক ফাঁকি দিতে থাকে। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্য এই দস্তক ব্যবহার করা শুরু করে। এর ফলে বাংলার নবাবের প্রাপ্য শুল্কে বিরাট ফাঁকি পড়তে থাকে। অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিয়ে বাণিজ্য করার ফলে তাদের ব্যবসা মার খেতে থাকে। কোম্পানি কর্তৃপক্ষের কাছে বারংবার অভিযোগ জানালে তারা তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন। মুর্শিদ কুলির যোগ্য উত্তরসূরি ছিলেন বাংলার নবাব সুজাউদ্দিন। তিনি সরাসরি কোম্পানির বাণিজ্যে নানাভাবে হস্তক্ষেপ করে তাদের প্রযুদ্ধস্ত করে তোলেন। নানা অজুহাতে ইংরেজ বণিকদের কাছ থেকে শুল্ক আদায় করতে থাকেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিনি কাশিম বাজার কুঠির ভকিলকে আটক করেন। সুজাউদ্দিন কঠোর মনোভাবের জন্য ফারুকশিয়ারের অনুমোদিত দস্তকের অপব্যবহার খুবই কমে গিয়েছিল। সুজাউদ্দিনের মৃত্যুর পর তার অযোগ্য পুত্র সরফরাজ, তিনি ছিলেন অপদার্থ ও অযোগ্য শাসক। তিনি সারাদিন বিলাস বসনে মত্ত থাকতেন। কোম্পানির বণিকরা এই চরম বিশৃঙ্খলার সুযোগ নেওয়ার আগেই বিহারের নায়েক নাজিম আলীবর্দী খাঁ গিরিয়ার যুদ্ধে
সরফরাজকে পরাজিত ও হত্যা করেন এবং বাংলার সিংহাসনে বসেন। নবাব আলীবর্দী এক কথায় বলতে গেলে বাণিজ্যের বাইরে বিদেশি বণিকদের ক্ষমতা বিস্তারের বিশেষ সুযোগ তিনি দেননি। তিনি মনে করতেন ইউরোপীয় বণিকদের শ্রীবৃদ্ধির ওপর বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি অনেকটাই নির্ভরশীল। তবে কোনো সময়ে তিনি ইংরেজ বণিকদের অন্যায় দাবির কাছে মাথা নোয়াননি। প্রথমত তিনি নিজের সার্বভৌম ক্ষমতা ও মর্যাদা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন। দ্বিতীয়ত ইংরেজ বণিকরা যাতে নিজেদের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করতে না পারে সেদিকে তার তীক্ষ্ণ নজর ছিল। বিদেশি বণিকরা নিজেদের হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করলে তিনি তা কঠোর হস্তে দমন করতেন। 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত নবাব আলীবর্দীর আমলে ইংরেজ বণিকরা বাংলায় ব্যবসা করা ছাড়া বিশেষ কোনো ক্ষমতায় শ্রীবৃদ্ধি করতে পারেনি। এরপর কি হলো জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। পরবর্তী পার্ট আসছে খুব শীঘ্রই। নমস্কার, ধন্যবাদ।